Hello and welcome to Lights Up Lessons. Myself Rupam Dhani. আজকে আমরা যেটা ডিসকাস করবো দ্যাট ইজ NISM 5A মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এক্সামের চ্যাপ্টার 10 রিস্ক রিটার্ন অ্যান্ড পারফরমেন্স অফ দ্য ফান্ডস তার পার্ট 2। সো পার্ট 1 এর আগের দিন আমরা ডিসকাস করেছিলাম ভেরি ইম্পর্টেন্ট থিংস, যেটা আমরা ডিসকাস করেছিলাম রিস্ক, কী কী টাইপের রিস্ক হতে পারে, সেটা জেনারেল রিস্ক এবং ইন্ডিভিজুয়াল ফান্ড স্পেসিফিক রিস্ক। সো ইকুইটি ফান্ডের ক্ষেত্রে কী কী রিস্ক থাকে, ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে কী কী রিস্ক থাকে, এভরিথিং আমরা ডিসকাস করেছিলাম। এবং এটাও ডিসকাস করেছিলাম যে রিটার্নটা কীভাবে আইডেন্টিফাই করা যায়। সো বেসিক্যালি আমরা রিটার্ন আইডেন্টিফাই করেছিলাম ইকুইটি ফান্ডের ক্ষেত্রে বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইজ দ্য দুটো টাইপের অ্যানালিসিস দরকার। ওয়ান ইজ কল্ড দ্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস অ্যান্ড অ্যানাদার ইজ কল্ড দ্য টেকনিক্যাল অ্যানালিসিস। সো এই দুটো অ্যানালিসিস কী, কেন এবং কীভাবে অ্যানালিসিসগুলো করা হয় সেটা নিয়েও কিন্তু আমরা ডিসকাস করেছিলাম, এবং কোন টাইপের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা ভালো বা দরকার আর টেকনিক্যাল অ্যানালিসিসটা দরকার কোন টাইপের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেগুলোও কিন্তু আমরা ডিসকাস করেছিলাম পার্ট 1 চ্যাপ্টারে। সো এখনও যারা সেই ভিডিওটা দেখোনি সেই ভিডিওটা কমপ্লিটলি দেখে এসো, তার কারণ সেখানে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করা আছে এই চ্যাপ্টার 10-এর। সো আজকে পার্ট 2 ডিসকাস করবো বেসিক্যালি আগের দিন ইকুইটি ফান্ড ডিসকাস করেছিলাম, কী ইকুইটি ফান্ডের পারফরমেন্স কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সো আজকে স্টার্ট করবো ডেপ্ট ফান্ড। সো ডেপ্ট ফান্ডের পারফরমেন্স কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেইটা। ফার্স্ট ডিপেন্ড করে অ্যাবাউট দ্য ইন্টারেস্ট রেট। সো ইন্টারেস্ট রেটের সাথে ইনভার্স রিলেশন। সো ইন্টারেস্ট রেট যত বাড়ে ডেপ্ট স্কিমের ভ্যালু বা ডেপ্ট ফান্ডের ভ্যালুটা কিন্তু তত কমে, বা ইন্টারেস্ট রেট যত বাড়বে সেই ভ্যালু ডেপ্ট ফান্ডের আউটকাম বা ম্যাচুরিটি অ্যামাউন্ট সেটা কিন্তু কমবে। সো ইন্টারেস্ট রেটের সাথে একটা ইনভার্স রিলেশন। আর ক্রেডিট স্প্রেড এটা কি, এটা হলো ইমপ্রুভ ক্রেডিট রেটিং উইল লোয়ার দ্য স্প্রেড অ্যান্ড ইনক্রিজ দ্য ভ্যালু অফ ডেপ্ট। সো বোঝা যাচ্ছে যে ক্রেডিট রেটিংটা যত বাড়বে তত আমার ডেপ্টের ভ্যালুটা বাড়বে, কারণ ডেপ্ট ফান্ডের ভ্যালুটা বাড়বে। ক্রেডিট রেটিং বাড়া মানে কি, সেই ডেপ্ট ফান্ডটা ভালো, সেটা ভালো পারফর্ম করবে, ভালো অ্যামাউন্ট রিটার্ন দেবে, সো অটোমেটিক্যালি সেই ডেপ্ট ফান্ডের ভ্যালুটা বাড়বে। সো সেটা হলো ক্রেডিট রেটিংয়ের ওপর ডিপেন্ডেন্ট। সো এই দুটো বেসিক্যালি ফ্যাক্টর, ইন্টারেস্ট রেট অ্যান্ড দ্য ক্রেডিট রেটিং। গোল্ড ফান্ডের ক্ষেত্রে কি হয়, গোল্ড ফান্ডের ক্ষেত্রে আমরা বলেছিলাম, যেখানে ডিসকাস করেছিলাম যে গোল্ড ইটিএফ বা গোল্ড মিউচুয়াল ফান্ড, গোল্ড ফান্ডের ভ্যালুয়েশন কার উপর ডিপেন্ড করে, সেখানে আমরা বলেছিলাম যে লন্ডন বুলিয়ন মার্কেট। সো সেইখানকার মার্কেট তারা কিন্তু গোল্ডের প্রাইসটা ডিটারমাইন করে, এবং গোল্ডের প্রাইসটা ডিটারমাইন হয় কিসে, গোল্ডের প্রাইসটা ডিটারমাইন হয় ডলারে। সো বোঝা যাচ্ছে ডলারের সাথে, US ডলারের সাথে আমাদের ইন্ডিয়ান রুপি যে এক্সচেঞ্জ ভ্যালু, সেই এক্সচেঞ্জ ভ্যালুর ওপরে কিন্তু ফ্যাক্ট করছে গোল্ডের প্রাইসটা। তো সেই জন্য এই ফার্স্ট যে ফ্যাক্টরটা সেটাকে বলা হচ্ছে গোল্ড প্রাইস, গ্লোবাল প্রাইস অফ দ্য গোল্ড। সো গ্লোবাল প্রাইসটা যত হবে, গ্লোবাল প্রাইস যদি বাড়ে তাহলে আমার কিন্তু গোল্ডের প্রাইসটাও বাড়বে, সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট রিলেশন। কারণ গ্লোবাল প্রাইসের ওপরেই ফ্যাক্ট করে প্রত্যেকটা কান্ট্রির গোল্ড প্রাইসটা, সেটা ডিপেন্ড করছে ডিরেক্ট রিলেশন। হায়ার উইল বি দ্য হায়ার দ্য গোল্ড ফান্ড। সো বাইরের দেশে যদি গোল্ডের প্রাইস বেশি হয়, সো ইন্ডিয়াতেও গোল্ড ফান্ডের প্রাইস বাড়বে। দেন স্ট্রেংথ অফ রুপি, একটু আগে যেটা বললাম যে ডলারে সব কিছু, বাইরের দেশের বা ফরেনে গোল্ডের প্রাইস মানে সেখানে কিন্তু সবই US ডলার। সো US ডলারের সাথে আমাদের ইন্ডিয়ান রুপির যে রিলেশন, সেই ওয়াইজে কিন্তু গোল্ডের ফান্ডটা বাড়বে। সো সেইখানে যদি এটাকে বলা হচ্ছে ইনভার্স রিলেশন, যদি রুপির স্ট্রেংথ বাড়ে তাহলে গোল্ডের প্রাইসটা কমবে, আর যদি রুপির ভ্যালুটা কমে যায় তাহলে গোল্ডের প্রাইস বাড়বে। সো হেন্স স্ট্রঙ্গার রুপি লোয়ার্স দ্য গোল্ড রিটার্ন। ওকে, তো বোঝা যাচ্ছে যে স্ট্রেংথ অফ রুপি আর গ্লোবাল প্রাইস অফ দ্য গোল্ডের উপর ডিপেন্ড করছে গোল্ড ফান্ডের পারফরমেন্স। নেক্সট ইজ দ্য রিয়েল এস্টেট ফান্ড। সো রিয়েল এস্টেট ফান্ড মানে ডিফারেন্ট ফ্ল্যাট অ্যান্ড অল ইনফ্রাস্ট্রাকচার, তার উপর ডিপেন্ড করে রিয়েল এস্টেট কোম্পানিগুলো দাঁড়িয়ে আছে, এবং রিয়েল এস্টেট কোম্পানিগুলো যদি ভালো পারফর্ম করে, সো অটোমেটিক্যালি রিয়েল এস্টেট ফান্ডেও বেশি ভালো রিটার্ন পাওয়া যাবে। সো ইকোনমিক সিনারিও, এর ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হল ইকোনমিক সিনারিও, কারণ ইকোনমিক সিনারিওর ওপর ডিপেন্ড করছে মানুষের হাতে টাকা আছে কিনা, বা ওভারঅল ইকোনমির কন্ডিশনটা কেমন। যদি ইকোনমিক্যাল কন্ডিশন ভালো হয়, ডেফিনেটলি রিয়েল এস্টেট লোকে বেশি কিনবে, বেশি ইনভেস্ট করবে। সো দ্যাটস ওয়াই ডিরেক্ট রিলেশন। সো ইকোনমিক সিনারিও ভালো হলে রিয়েল এস্টেট ফান্ডের বেশি রিটার্ন দেবে, ভালো রিটার্ন দেবে। সো দ্যাটস ওয়াই ডিরেক্ট রিলেশনশিপ।
নেক্সট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যদি ইনফ্রাস্ট্রাকচার ভালোভাবে ডেভেলপ হয় তাহলে রিয়েল এস্টেটও লোকে বেশি কিনবো। ফর এক্সাম্পল, একটা রিমোট এরিয়াতে কেউ লোকে যেতে চাইছে না, কারণ সেখানে চারিদিকে জঙ্গল। সো ডেফিনেটলি সেখানে কোনো রিয়েল এস্টেট বিল্ডিং যদি তৈরি হয় সেখানেও কিন্তু কেউ ইনভেস্ট করবে না, বা কোম্পানিরা রিয়েল এস্টেট সেই প্রপার্টিটা কিনবে না। বাট যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়, দ্যাট মিনস সেখানে জল পাওয়া যায়, জলের লাইন আছে, ইলেকট্রিসিটি আছে, রোড ট্রান্সপোর্ট আছে, এভরিথিং ওকে, তো ডেফিনেটলি সেখানকার ডিমান্ড বাড়বে। তো দ্যাটস ওয়াই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সাথেও কিন্তু একটা ডিরেক্ট রিলেশনশিপ। নেক্সট ইজ দ্য ইন্টারেস্ট রেট। সো ডেপ্ট ফান্ডের মধ্যে ইন্টারেস্ট রেটের সাথেও এটা কিন্তু ইনভার্স রিলেশন। সো ইন্টারেস্ট রেট যত বাড়বে রিয়েল এস্টেট ফান্ডের পারফরমেন্স তত কমবে। চিপার রেটস প্রমোটস দ্য রিয়েল এস্টেট। সো ইন্টারেস্ট রেট বলতে এখানে বলা হচ্ছে ডিফারেন্ট লোন নেওয়া হয়। অনেক কাস্টমার আছে রিয়েল এস্টেট কেনার সময় লোন নিচ্ছে, হোম লোন অ্যান্ড অল। তো সেই হোম লোন নেওয়ার সময় যদি ইন্টারেস্ট রেটটা বেশি হয় তাহলে ডেফিনেটলি তারা বেশি লোন নেবে না। সো অটোমেটিক্যালি রিয়েল এস্টেটের ফান্ডের পারফরমেন্স কমে যাবে। So these are the different factors affecting for the performance of real estate fund. নেক্সট ইজ দ্য মেজার্স অফ রিটার্ন। সো মেজার্স অফ রিটার্ন বলতে কোনো একটা ফান্ড বা স্কিম, মিউচুয়াল ফান্ড স্কিম, সেইটা কত রিটার্ন দিচ্ছে সেইটা কীভাবে মেজার করা হয় বেসিক্যালি। সো মেজার করা হয় এইভাবে, দ্য রেট অফ রিটার্ন অফ অ্যান ইনভেস্টমেন্ট ইজ ডিটারমাইন্ড বাই কম্পেয়ারিং দ্য এক্সপেন্সেস অফ অ্যাকোয়ারিং দ্য অ্যাসেট। সো একটা অ্যাসেট অ্যাকোয়ার করতে গিয়ে কোনো একটা ফান্ড কিনতে গেলে যা যা ইনভেস্টমেন্ট হচ্ছে বা যা যা এক্সপেন্স হচ্ছে, খরচ হচ্ছে, যা টাকা আমার ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছে, সো দ্যাট ইজ কল দ্য ক্যাশ আউটফ্লো। আর সো সেটাকে আবার বলা হয় যে ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট, সেটাও বলতে পারি, দ্যাট ক্যাশ আউটফ্লো। টু হোয়াট দ্য অবটেন ফ্রম ইট, মানে আমি যা রিটার্ন পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ক্যাশ ইনফ্লো। ওকে, সো এইটা হলো কম্পেয়ার করা হয় ক্যাশ ইনফ্লোর সাথে ক্যাশ আউটফ্লো, সেই ওয়াইজ কম্পেয়ার করে রিটার্নটা মেজার করা হয়। অ্যান্ড পিরিয়ডিক পেমেন্ট সাচ অ্যাজ ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ইনকাম সিকিউরিটিজ অ্যান্ড ডিভিডেন্ড ফ্রম দ্য ইকুইটি ইনভেস্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ গেন অর লস ফ্রম এ চেঞ্জ ইন ভ্যালু অফ ইনভেস্টমেন্ট মে বোথ বি দ্য সোর্স অফ ইনফ্লো। সো আমাদের ইন্টারেস্ট শুধুমাত্র যে ইনফ্লো, ক্যাশ ইনফ্লো মানে এন্ড রিটার্ন কত পাচ্ছে সেটাই নয়, সেটা ছাড়াও আমার ডিভিডেন্ড ইনকাম যদি কেউ পাই, ডিভিডেন্ড ইনকামটাও কিন্তু একটা ইনকাম হিসাবে বা রিটার্ন হিসাবে ধরা হচ্ছে। যদি আমার ক্যাপিটাল গেন হয়, ক্যাপিটাল গেন বা ক্যাপিটাল লস, তো সেটাও কিন্তু আমার রিটার্ন হিসাবে ধরা হচ্ছে, ক্যাপিটাল লস অর ক্যাপিটাল গেন। ওকে, সো নর্মালি সিম্পল রিটার্ন কি, সিম্পল রিটার্ন হলো এন্ড ভ্যালু মাইনাস স্টার্ট ভ্যালু বাই স্টার্ট ভ্যালু ইন্টু 100। সো দ্যাট ইজ কল্ড দ্য সিম্পল রিটার্ন, দ্যাট ইজ বেসিক্যালি দ্য ফর্মুলা ফর সিম্পল রিটার্ন। এবার যদি আমি বলি এটা অ্যানুয়ালাইজড রিটার্ন কত, অ্যানুয়ালাইজড রিটার্নটা হলো সিম্পল রিটার্ন ইন্টু 100 বাই পিরিয়ড অফ সিম্পল রিটার্ন ইন মান্থস। সো সে 5 মাসে কত রিটার্ন পেয়েছে, দ্যাট সিম্পল রিটার্ন ইন্টু 12 বাই 5। Then compounded rate of return, compounded rate that means the later value by initial value to the power 1 by n minus 1. So n is what? N is the number of years. So compounded annual growth rate, that is called the CAGR. CAGR rate কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো CAGR দিয়ে বোঝা যায় যে এটা কম্পাউন্ডলি সে অ্যানুয়াল কত রেট দিয়ে আসছে, লাস্ট 5 ইয়ার্সে, লাস্ট 3 ইয়ার্সে একটা ওভারঅল অ্যাভারেজ কত গ্রোথ হয়েছে, কত রিটার্ন দিয়েছে। So the CAGR calculation is based on the assumption that the dividend would be reinvested in the same scheme at X dividend NAV. So X dividend NAV এ তারা ইনভেস্ট করছে, রিইনভেস্টেড হচ্ছে, টাকাটা পে আউট হচ্ছে না, সেই হিসাবে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট হিসাবে কনসিডার করা হয়। অ্যান্ড স্কিম রিটার্নস অ্যান্ড ইনভেস্টর রিটার্নস, investor might have a return profile that is different on account of the role of loads. সো স্কিমের রিটার্ন একরকম, ইনভেস্টার রিটার্ন একরকম। আমরা ট্যাক্সেশন চ্যাপ্টার ডিসকাস করেছিলাম যে এই রিটার্নের ওপরই কিন্তু ট্যাক্স দিতে হয়। তো সেখানে আমরা ডিসকাস করেছিলাম যে স্কিমের রিটার্ন, স্কিমের ইনকাম সেটা আর ইনভেস্টার ইনকাম কমপ্লিটলি দুটো সেপারেট ইনকাম বা দুটো সেপারেট রিটার্ন। নেক্সট ইজ দ্য সেবি নর্মস রিগার্ডিং রিপ্রেজেন্টেশন অফ রিটার্ন বাই মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া। সো মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়ার জন্য সেবি অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়েছে। সো আমাদের এই রিটার্নগুলোকে কীভাবে রিপ্রেজেন্ট করবে সেটা সেবি বলেছে কি, আনলেস ইটস অ্যান অ্যাসিওর্ড রিটার্ন প্ল্যান মিউচুয়াল ফান্ড আর নট অ্যালাউড টু গ্যারান্টি এনি স্কিম অন এনি রিটার্ন। সো মিউচুয়াল ফান্ড কিন্তু সেই জন্য মিউচুয়াল ফান্ডের সমস্ত অ্যাডভার্টাইজমেন্টের নিচে কিন্তু লেখা থাকে যে মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্টেড টু মার্কেট রিস্ক। সো মিউচুয়াল ফান্ড কিন্তু মার্কেটের রিস্কের ওপর সেটা ডিপেন্ড করছে। সো মিউচুয়াল ফান্ডে কোনো গ্যারান্টিড রিটার্ন কিন্তু পাওয়া যায় না, কোনো গ্যারান্টি রিটার্ন পাওয়া যায় না। ইয়েস, দেয়ার আর সাম ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান টাইপ প্রোডাক্ট, যেই সব প্রোডাক্টগুলো লাইক ডেপ্ট প্রোডাক্টগুলো বা ডেপ্ট ফান্ডগুলো, সেখানে মোরাললেস একটা ইন্টারেস্টের ওপর ডিপেন্ড করে, বাট সেটাও কিন্তু ভ্যারিয়েবল। বাট ইকুইটি ফান্ড কমপ্লিটলি ভ্যারিয়েবল, সেখানে কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারে না।
and a guarantor must be identified in SID for guaranteed return of schemes. যদি কোনো ফান্ডে গ্যারান্টি দেওয়া হয় তাহলে সে গ্যারান্টার কি হবে, গ্যারান্টার যে হবে সেটা কিন্তু SID তে যেন উল্লেখ করা থাকে। and if the plan is otherwise unable to pay the guaranteed return, the guarantor would be required to write a check. সো গ্যারান্টারকে সেই টাকাটা ফেরত দিতে হবে যেহেতু সে গ্যারান্টি দিয়েছে, আদারওয়াইজ কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারে না। and advertising code and guidelines for disclosing performance related information of mutual fund are prescribed by the SEBI. so advertisement code and guidelines, so অ্যাডভার্টাইজমেন্টটা কীভাবে সে করবে, অ্যাডভার্টাইজমেন্টটা করতে হলে তার নিচে সবসময় মেনশন করতে হবে যে মিউচুয়াল ফান্ড একটা রিস্ক রিলেটেড ফ্যাক্টর, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট বাজারগত ঝুঁকি আছে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু আগে থেকে অ্যাডভার্টাইজমেন্টে লিখে রাখতে হবে, দ্যাট ইজ ম্যান্ডেটেড বাই দ্য SEBI. Next is different pros and cons of evaluating funds only on the basis of return performance. সো একটা ফান্ডের পারফরমেন্স বা ফান্ডটা কেমন, সেটা ভালো নাকি খারাপ, সেটা শুধুমাত্র রিটার্নের ওপর বেস্ট করে কিন্তু হয় না। কারণ রিটার্নের উপর বেস করে হলে সেখানে কিছু প্রস অ্যান্ড কনস মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসিডারেশন ফর ইনভেস্টার হোয়েন চুজিং এ মিউচুয়াল ফান্ড ইন ইনভেস্ট। সো ডেফিনেটলি তারা রিটার্নটা দেখে, সো এটা একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। and to make the decision more reliable, consider the accuracy of return performance as well as the performance relative to the schemes benchmark and peer group fund. সো হতেই পারে দেখা যাচ্ছে রিটার্ন ভালো দিচ্ছে না, সো রিটার্নটা কি এই কোম্পানিরই শুধু দিচ্ছে না, না এন্টায়ার ইন্ডাস্ট্রিরই রিটার্ন বাজে, তো সেই হিসাবে কিন্তু কনসিডার করতে হয়। সো রিটার্নটা কম মানে কোম্পানিটা বাজে সেটা কিন্তু নয়, হতে পারে ইন্ডাস্ট্রিটাই খারাপ। ফর এক্সাম্পল আমাদের কোভিডের সময় কিন্তু প্রচুর ট্যুরিস্ট কোম্পানি যেগুলো আছে, ট্রাভেলার্স কোম্পানি, সেই সমস্ত কোম্পানির কিন্তু ইনকাম বন্ধ হয়ে গেছিলো বা সেই কোম্পানিগুলোর খুবই লস হচ্ছিলো। সো অ্যাট দ্যাট টাইম যদি ধরা হয় যে ওই কোম্পানিটা খুবই লস হচ্ছে, মানে রিটার্ন খুব কম দিচ্ছে, সো দ্যাট মিনস সেই কোম্পানিটা বাজে, সেটা কিন্তু কখনোই না, কারণ ইকোনমিক্যাল কন্ডিশন বা ম্যাক্রো এনভায়রনমেন্টটাই তার ফেভারে নয় বা ট্রাভেলার্সদের ফেভারে নয়। Then it is important for an actively managed fund to perform well in rising market and fall less than the benchmark in the declining market. সো যেসব অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড হয়, অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের ক্ষেত্রে এটা এক্সপেক্ট করা হচ্ছে যে তারা রাইজিং মার্কেট যখন হবে তখন তারা খুব ভালোভাবে গ্রো করবে, আর যখন ডিক্লাইন মার্কেট হবে তখন অতটা বেশি ফল যেন না করে, মোটামুটি একটা মরাললেস একটা ভ্যালুতে যেন থাকে। তো এটা অ্যাক্টিভলি ফান্ডের কাছ থেকে এক্সপেক্ট করা হচ্ছে। অ্যান্ড হাউএভার দ্য রিটার্ন নাম্বার অ্যালোন ইজ ইনসাফিসিয়েন্ট whether to invest or not. So return numberটা কিন্তু insufficient নয়, because the scheme suitability for an investor needs must also take into account the risks involved. So স্কিমের সুইটেবিলিটিটা কেমন, ইনভেস্টারের নিডের সাথে ম্যাচ করছে নাকি করছে না, বা ইনভেস্টারের রিস্কের সাথে ম্যাচ করছে নাকি করছে না, তার উপরও কিন্তু ডিপেন্ড করছে আমার ইনভেস্টমেন্টের বা মিউচুয়াল ফান্ডের রিস্ক কেমন, ইনভেস্টমেন্টের রিস্ক কতটা। বিকজ দেখা যাচ্ছে যে আমি একটা স্টেবল একটা ইনকাম চাইছি বা স্টেবল একটা রিটার্ন চাইছি, বাট আমি ইনভেস্ট করলাম যে ইকুইটি ফান্ডে, স্মল ক্যাপ ফান্ডে, সো ডেফিনেটলি সেটা খুবই ভোলাটাইল, সেটা বাড়তেও পারে কমতেও পারে। অ্যান্ড দিস ইনভলভস অ্যাসেসিং ভ্যারিয়েবলস সাচ অ্যাজ রিটার্ন ভোলাটিলিটি ওভার দ্য ইয়ার, দ্য ডিগ্রি অফ আনসার্টেনিটি শোজ দ্য স্কিমস রিস্কিনেস। সো ডিগ্রি অফ আনসার্টেনিটির ওপর আমরা বুঝতে পারি যে স্কিমের রিস্কিনেস কতটা। সো ডেফিনেটলি স্কিমগুলোর যে রিস্কোমিটার দেওয়া থাকে, রিস্কোমিটার আমি অলরেডি ডিসকাস করেছিলাম জিনিসটা কি। তো রিস্কোমিটার থেকে কিন্তু বোঝা যেতে পারে যে সেইটা মডারেটলি রিস্ক নাকি হাই রিস্ক নাকি লো রিস্ক জাতীয় প্রোডাক্ট। সো এটাই হলো ডিফারেন্ট প্রস অ্যান্ড কনস, মানে শুধুমাত্র রিটার্ন পারফরমেন্স দিয়েই কিন্তু জাজ করা উচিত না যে এই ফান্ডের পারফরমেন্সটা কেমন বা এই ফান্ডের রিটার্ন কেমন হবে। দেন ডিফারেন্ট রিস্ক ইন ফান্ড ইনভেস্টিং উইথ এ ফোকাস অন ইনভেস্টার। সো ইনভেস্টারের ওপর যদি ফোকাস করে ফান্ডে ইনভেস্ট করা হয় তাহলে কী কী রিস্ক থাকে, দ্যাট রিস্ক ইন ইকুইটি ফান্ড, রিস্ক ইন ডেপ্ট ফান্ড, রিস্ক ইন হাইব্রিড ফান্ড, গোল্ড ফান্ড অ্যান্ড রিয়েল এস্টেট ফান্ড অলসো। সো প্রত্যেকটা ইকুইটি ফান্ডের ক্ষেত্রে সেটা হলো কমপ্লিটলি ভোলাটাইল, ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে কী কী রিস্ক অলরেডি আমরা ডিসকাস করেছিলাম। হাইব্রিড ফান্ড বেসিক্যালি ইট ইজ এ মিক্সচার অফ বোথ ডেপ্ট অ্যান্ড ইকুইটি ফান্ড। সো হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে সেখানে ইন্টারেস্ট রেটটাও একটা ফ্যাক্টর করে, হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে সেখানে মার্কেট রিস্কটাও একটা ফ্যাক্টর করে। গোল্ড ফান্ড বেসিক্যালি আমাদের ডিফারেন্ট রুপির প্রাইস, ইন্ডিয়ান রুপির প্রাইস কত গ্লোবাল মার্কেটে বা গ্লোবাল মার্কেটে গোল্ডের ভ্যালু কত তার উপর ডিপেন্ড করছে। অ্যান্ড রিস্ক ইন রিয়েল এস্টেট ফান্ড, সো রিয়েল এস্টেট ফান্ডও আমাদের ওভারঅল যে ম্যাক্রো ইকোনমি বা আমার ইকোনমিক্যাল কন্ডিশনের উপর কিন্তু ডিপেন্ড করছে রিয়েল এস্টেট ফান্ডের রিস্ক।
সো এই রিস্কগুলোকে এবার মেজার করবো কী করে? রিস্কগুলোকে মেজার করার জন্য আমাদের কিছু পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট ইজ দ্য ভ্যারিয়েন্স, বা কিছু বলা যেতে পারে টুলস অ্যান্ড টেকনিক্স। এগুলো টেকনিক্যাল অ্যানালিসিস পার্টের মধ্যেও পড়ছে। যে ভ্যারিয়েন্স বেসিক্যালি কি? ভ্যারিয়েন্স মেজার্স দ্য ফ্ল্যাকচুয়েশন ইন পিরিয়ডিক রিটার্ন অফ এ স্কিম অ্যাজ কম্পেয়ার টু ইটস ওন অ্যাভারেজ রিটার্ন। সো এরকম করে আমরা সবাই জানি যে শেয়ার মার্কেট এইভাবে আপ ডাউন করে। এই শেয়ার মার্কেটটার একটা পার্টিকুলার রেঞ্জে হয়তো অ্যাভারেজ, এই যে দাগটা দিলাম এই দাগটা হলো অ্যাভারেজ রিটার্ন। সো এই অ্যাভারেজের থেকে কতটা ডাউন হচ্ছে কতটা আপ হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভ্যারিয়েন্স। The standard deviation is basically a statistical measure of how much schemes return varies as compared to its own past standard. So standard deviation and variance is all same. Normally variance বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ারকে ভ্যারিয়েন্স বলা হয় স্ট্যাটিস্টিক্যাল ল্যাঙ্গুয়েজে। বাট এখানে যেটা বলছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বলছে পাস্ট রেকর্ড প্রিভিয়াসলি যা ছিল তার এগেনস্টে এখন বেড়েছে নাকি কমেছে, সেই ভ্যারিয়েশনটাকে বা সেই ডেভিয়েশনটাকে ক্যালকুলেট করার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেন বিটা মেজার কি করে? বিটা মেজার করে দ্য ফ্ল্যাকচুয়েশন ইন পিরিয়ডিক রিটার্ন ইন স্কিম অ্যাজ কম্পেয়ার টু দ্য ফ্ল্যাকচুয়েশন ইন পিরিয়ডিক রিটার্ন অফ দ্য ডাইভার্সিফাইড স্টক ইন্ডেক্স। মানে বিটা রিস্ক বেসিক্যালি সিস্টেমেটিক রিস্ক আর নন সিস্টেমেটিক রিস্ক, দুটো রিস্ক আমি বলেছিলাম। সো সিস্টেমেটিক রিস্ক বলেছিলাম যেটা হলো মার্কেট রিস্ক। এই মার্কেট রিস্কটাকে ইট ইজ বেসিক্যালি আনডাইভার্সিফাইয়েবল, মানে এটা ডাইভার্সিফাই করে স্টকগুলোকে ডাইভার্সিফাই করে আমি এই রিস্কটাকে মিনিমাইজ করতে পারি না। বাট আনসিস্টেমেটিক রিস্কগুলোকে ডাইভার্সিফাইড রিস্ক বলে, কারণ সেটা কোম্পানি স্পেসিফিক রিস্ক, সেটা আমি ডিফারেন্ট কোম্পানিতে কিছু পার্সেন্টেজ অ্যাসেট অ্যালোকেট করে আমি কিন্তু ইজিলি সেই রিস্কটাকে মিনিমাইজ করতে পারি। সো বিটা রিস্ক বেসিক্যালি মেজার করে এই সিস্টেমেটিক রিস্কটাকে। ওকে, বিটা রিস্ক বেসিক্যালি মেজার করে সিস্টেমেটিক রিস্কটাকে। কীভাবে মেজার করে? তারা কম্পেয়ার করে যে পিরিয়ডিক ফ্ল্যাকচুয়েশনস ইন পিরিয়ডিক রিটার্ন অফ দ্য ডাইভার্সিফাইড স্টক উইথ দ্য ফ্ল্যাকচুয়েশন ইন পিরিয়ডিক রিটার্ন ইন দ্যাট পার্টিকুলার স্কিম। ওকে, সো এইটা হলো আমার ডিফারেন্ট বিটা রিস্ক। Next, the modified duration, that is what? That is basically the sensitivity of value of a debt security to change in interest rate. So sensitivity কত আর interest rate change হয়ে তার কত রিটার্ন দিচ্ছে। Higher the modified return duration, higher would be the interest of sensitive risks in a debt portfolio. নেক্সট ইজ দ্য ওয়েটেড অ্যাভারেজ ম্যাচুরিটি। সেটা কীভাবে ক্যালকুলেট হয়? ওয়েটেড অ্যাভারেজ ম্যাচুরিটি সেটা বেসিক্যালি ডেপ্ট সিকিউরিটিসের ক্ষেত্রেই ক্যালকুলেট হয়। ইন স্কিমস পোর্টফোলিও ইজ ইন্ডিকেটিভ দ্য ইন্টারেস্ট রেট সেন্সিটিভিটি অফ দ্য স্কিম, কারণ ডেপ্ট সিকিউরিটিসের সাথে ইন্টারেস্ট রেট খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং ইন্টারেস্ট রেটের সাথে ডেপ্ট সিকিউরিটিসের রিটার্ন সেটা কিন্তু ইনভেস্টরি রিলেটেড, সেটা অলরেডি ডিসকাস করেছি। এবং ইন্টারেস্ট রেটের সেন্সিটিভিটিটাই বেসিক্যালি যা যায় ওয়েটেড অ্যাভারেজ ম্যাচুরিটিতে। নেক্সট ইজ দ্য ক্রেডিট রেটিং। ক্রেডিটটা কি? ক্রেডিট রেটিং প্রোফাইল ইন্ডিকেট দ্য ক্রেডিট অর ডিফল্ট রিস্ক ইন এ স্কিম। হায়ার দ্য ক্রেডিট রেটিং, লোয়ার দ্য ডিফল্ট রিস্ক। সো ক্রেডিট রেটিং দেওয়া হয় কেন? ক্রেডিট রেটিং কোনো একটা ফান্ডকে ক্রেডিট রেটিং দেওয়া হচ্ছে, দ্যাট মিনস সেই ফান্ডটা ভালো। যত বেশি ক্রেডিট রেটিং তত বেশি সেই ফান্ডটা ভালো, মানে সেই ফান্ডটা বেশি ভোলাটাইল নয়, মোটামুটি রিটার্ন ঠিকঠাক দেবে অ্যান্ড অল। সো ক্রেডিট রেটিংয়ের ওপর ডিপেন্ড করে আমার ডিফল্ট রিস্ক সেটা কিন্তু কমে যাচ্ছে। ক্রেডিট রেটিং যত বেশি হবে তত সেই ফান্ডটা ভালো, সো অটোমেটিক্যালি রিস্কটা কমে যাবে। সো দিজ আর দ্য ডিফারেন্ট মেজার্স অফ রিস্ক। সো এই ক্রেডিট রিস্ক যেগুলো বললাম বা ইন্টারেস্ট রিস্ক যেগুলো বললাম, দ্যাট ইজ বেসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেপ্ট ফান্ড। তো সেইগুলো কীভাবে মিনিমাইজ করা যেতে পারে? দ্যাট সার্টেন প্রভিশনস উইথ রেসপেক্ট টু ক্রেডিট রিস্ক। ইন ডেপ্ট মার্কেট দ্য ক্রেডিট রিস্ক অকার অন অ্যাকাউন্ট অফ থ্রি থিংস। কীভাবে ক্রেডিট রিস্ক অকার হয়? আইদার ডিফল্ট, মানে কেউ টাকা নিয়েছে বাট টাকাটা দেয়নি, ডিলে ইন পেমেন্ট, টাকা দিচ্ছে বাট লেট করছে। সো উইদিন লিমিটে যদি টাকাটা না দেয় তাহলে ডেফিনেটলি কাস্টমার যখন চাইবে তখন সে ফেরত দিতে পারবে না, দ্যাটস ওয়াই ডিলে ইন পেমেন্ট। অর রেটিং ডাউনগ্রেড, সো ডাউনগ্রেড তার ক্রেডিট রেটিংটা কমে যাচ্ছে। তিনটের কেসের জন্য ক্রেডিট রিস্ক বেসিক্যালি হয়। অ্যান্ড এনি অফ দিস মে রেজাল্ট ইন ফল ইন প্রাইস অফ কনসেন্ট্রেটেড ডেপ্ট সিকিউরিটি সাচ অ্যাজ ইভেন্ট ইজ কল্ড দ্য ক্রেডিট ইভেন্ট। সো ক্রেডিট ইভেন্ট কাকে বলে এটা কিন্তু মনে রাখতে হবে যে এমন কোনো ইভেন্ট যেখানে ডেপ্ট সিকিউরিটিসের ভ্যালুটা কমে যায়। সেটা আইদার হতে পারে ডিফল্ট অফ মানি, আইদার হতে পারে ডিলে ইন পেমেন্ট, আইদার হতে পারে রেটিং ডাউনগ্রেড, মানে ওভারঅল ক্রেডিট রেটিংটা কমে যাচ্ছে। Whenever a credit event happens, it may lead to reduction in trading volume of the respective paper. মানে যদি কোনো একটা ফান্ডের ক্রেডিট রেটিং কমে যায় কোনো একটা ক্রেডিট ইভেন্টের সময়, সো ডেফিনেটলি সেই সময় কিন্তু রিটার্নটাও কম দেবে। সো ডেফিনেটলি ইনভেস্টাররাও তারাও বুঝতে পারবে এর ক্রেডিট রেটিং কম, এখানে ইনভেস্ট করা উচিত নয়।
ওকে, সো অটোমেটিক্যালি ট্রেডিংটা কমে যাবে, সো ট্রেডিং ভলিউমটাও কিন্তু কমে যাবে, রিডাকশন ইন ট্রেডিং ভলিউম। তো সেই জন্য কী করা হয়, ইন সাচ কেস মিউচুয়াল ফান্ড মে কাম আন্ডার স্ট্রেস অ্যান্ড ইন অর্ডার টু রিডিউস দ্য ইম্প্যাক্ট অফ সাচ রিস্ক সেবি দুটো প্রভিশন অ্যালাউ করেছে, একটা হচ্ছে গেটিং অর রেস্ট্রিকশন অন রিডেমশন ইন মিউচুয়াল ফান্ড অ্যান্ড অ্যানাদার ইজ দ্য সেগ্রিগেটেড পোর্টফোলিও আর সাইড পকেটিং। সেগ্রিগেটেড পোর্টফোলিও নিয়ে আমি অনেকদিন ডিসকাস করেছি, অনেকবার ডিসকাস করেছি, যে ওটা একটা মেন পোর্টফোলিও থেকে একটা আলাদা করে দেওয়া হয়, যেখানে কেউ হাত দিতে পারে না, কাস্টমাররা মানে সেল করতে পারে না, রিপারচেস করতে পারে না, রিইনভেস্ট এইসব কিছু করতে পারে না, দ্যাট ইজ সেগ্রিগেটেড পোর্টফোলিও। গেটিং আর রেস্ট্রিকশন মানে কি, রেস্ট্রিকশন অন রিডেমশন মানে মিউচুয়াল ফান্ডের ওপর গেটিং করে দেওয়া হলো, রেস্ট্রিকশন করে দেওয়া হলো যে কোনো কাস্টমার টাকাটা উইথড্র করতে পারবে না। কেন? তার কারণ হলো মিউচুয়াল ফান্ডের এই ডেপ্ট সিকিউরিটিসের ওপর যদি ক্রেডিট রেটিং হঠাৎ করে কমে যায় বা কোনো ক্রেডিট ইভেন্ট হয়, সো ইনভেস্টাররাও ভাববে যে টাকার ভ্যালু আরও কমে যাবে, সো ডেফিনেটলি তারা চাইবে টাকাটা উইথড্র করে নিতে। তো সবাই যদি একসাথে টাকা উইথড্র করে নেয়, তাহলে কোম্পানির হাতে কোনো লিকুইড ক্যাশ থাকবে না, এবং কোম্পানির হাতে লিকুইড ক্যাশ না থাকলে সো অটোমেটিক্যালি কোম্পানিটা কিন্তু বন্ধ হয়ে যাবে, সো কোম্পানিটার ক্ষতি হবে। সো আলটিমেটলি এই জিনিসগুলো যাতে না হয়, তার জন্য সেবি কিছু গাইডলাইন্স দিয়ে দিয়েছে, দুটো প্রভিশনস দিয়ে দিয়েছে, যেটা ফলো করতে পারে এএমসি, সেটা গেটিং বা রেস্ট্রিকশন অন রিডেমশন অ্যান্ড দ্য সেগ্রিগেটেড পোর্টফোলিও। নেক্সট ইজ দ্যাট এই দুটো ইন্ডিভিজুয়ালি আমরা এবার ডিসকাস করবো। গেটিং বা রেস্ট্রিকশনটা কেন, গেটিং বা রেস্ট্রিকশন লিকুইডিটি ইস্যুর জন্য, দ্যাট ইলিকুইডিটি অ্যাফেক্টিং অলমোস্ট অল সিকিউরিটিস। সো লিকুইড ইস্যুর জন্য যদি কেউ সেল করতে না পারে, তার জন্য লিকুইড করতে না পারে, তার জন্য গেটিং বা রেস্ট্রিকশন করা হচ্ছে। মার্কেট ফেলিওর আর এক্সচেঞ্জ ক্লোজার, যদি কোনো এক্সচেঞ্জ ক্লোজার হয়ে যায় বা মার্কেট ফেল করে, তাহলেও সে কিন্তু গেটিং বা রেস্ট্রিকশন করে দেওয়া হয় রিডেমশনের ওপর। অ্যাফেক্টেড বাই আনএক্সপেক্টেড ইভেন্ট which impact the functioning of exchanges or regular course of transaction. And then is the operational issues, যদি কোনো operational issues হয়, unpredictable operational problem বা technical failure, সেখানেও কিন্তু সাময়িক কারণের জন্য হলেও সেলিং বন্ধ করে দেওয়া হয়, restriction on redemption. Then is the segregated portfolio or side pocketing. Segregated portfolio is what? Segregated portfolio means the portfolio comprising of debt and money market instrument affected by a credit event. যেইগুলো credit event-এ অ্যাফেক্ট হয়েছে, দ্যাট হ্যাজ বিন সেগ্রিগেটেড ইন দ্য মিউচুয়াল ফান্ড স্কিম। সো একটা পার্সেন্টেজ সেগ্রিগেট করে দেওয়া হয়। অ্যান্ড মেন পোর্টফোলিও, এই যে এটা লিখলাম আমি এমপি, দ্যাট ইজ কল্ড দ্য মেন পোর্টফোলিও। মেন পোর্টফোলিও মিনস দ্য স্কিম পোর্টফোলিও এক্সক্লুডিং দ্য সেগ্রিগেটেড পোর্টফোলিও। তো সেগ্রিগেটেড পোর্টফোলিওর সাথে মেন পোর্টফোলিওর কোনো কিন্তু কানেকশন থাকবে না, কারণ মেন পোর্টফোলিওতেই যাবতীয় ট্রানজাকশন ইনভেস্টাররা করতে পারে বা কাস্টমাররা করতে পারে, সেগ্রিগেটেড পোর্টফোলিওতে কিন্তু করতে পারে না, বিকজ দ্যাট ইজ সেগ্রিগেটেড, সেটা সাইড পকেট হিসাবে রাখা হয়েছে। সো উইথ দিস আই এম কনক্লুডিং দিস হোল চ্যাপ্টার 10। এখানে কিন্তু আমরা অনেক কিছু ডিসকাস করলাম অ্যাবাউট দ্য এসআইডি হাইলাইটস দ্য ব্রড ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ড রিস্ক ফ্যাক্টর অ্যান্ড স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর, যেটা আমরা ফার্স্ট ডিসকাস করেছিলাম পার্ট 1 ভিডিওতে। Then আমরা ডিসকাস করলাম টু অ্যাসেস দ্য পারফরমেন্স অফ ইকুইটি স্কিম, টু টাইপ অফ অ্যানালিসিস, বিকজ দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস অ্যান্ড দ্য টেকনিক্যাল অ্যানালিসিস, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট আমাদের মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালিসিস ইজ ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল অ্যানালিসিসটাই লাগে। টেকনিক্যাল অ্যানালিসিস যারা শেয়ার মার্কেট ইনভেস্ট করে তাদের জন্য দরকার। The credit rating profile indicates the credit or default risks in the scheme. Government security do not have the credit risks, and government securities their credit risks দরকার নেই। And similarly, cash and cash equivalent do not have the credit risks. Investment in corporate issuance carry credit risks. Higher the credit rating, lower the default risks, সেটা কিন্তু মনে রাখতে হবে সবসময়। সো ক্রেডিট রিস্ক বা ক্রেডিট রেটিং, দ্যাট ইজ অনলি ডিপেন্ডেন্ট ফর দ্য ডেপ্ট টাইপ অফ মিউচুয়াল ফান্ড। ওকে, সো আমাদের এই চ্যাপ্টার 10 আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট জিনিস পড়লাম, কিছু টেকনিক্যাল টার্মিনোলজিও আমরা ইউজ করেছি, ডিফারেন্ট রিস্ক কী টাইপের রিস্ক হতে পারে, কীভাবে রিটার্ন পাওয়া যেতে পারে, এভরিথিং। সো যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, বা ডিসক্রিপশন বক্সে প্রোভাইডেড মেল আইডিতেও মেল করে জানাতে পারো। So we will meet in the next video with the new chapter, that is chapter 11. Till then, stay tuned with us. Thank you.